আর লুকোচুরি নয়, এবার ওদেরকে তার আসল রূপ দেখাতে হবে। তবে বলে রাখি, এই রূপ দেখে শুধু ভার্মা নয়, তোমাদের মাথাও ভো ভো করে ঘুরে উঠবে। এর প্রথম ঝলক হিসাবে জেইলার সোজা চলে যায় সেই লোকের কাছে যে তার নাতির মাথা কেটে নিতে চেয়েছিল। প্রথমে জেইলারকে এই লোকগুলো কাপুরুষ বুইরা বলে অনেক খিস্তিপাট করতে থাকে, কিন্তু জেইলার ঠিক সময় মতন তার কাছে থাকা রামদা দিয়ে এক কোপে ওই গুন্ডার মাথা পুরোই আলাদা করে দেয়। ভাইরে ভাই, এই ভয়ঙ্কর সিন দেখে বাকি জন তার চাকু বের করলে সেটা দিয়েই তার কেচ্ছা খতম করে দেয় জেইলার। এখানে থালাইভার যে সোয়াগ তা আসলেই মারাত্মক ছিল। যাই হোক, জেইলার তার পুরো পরিবারের সুরক্ষার জন্য এবার একটা প্ল্যান আটে। সে তার স্ত্রীকে বলে, ছেলেটা মারা যাওয়ার পর থেকে আমি খুব ভয়ে আছি, তাই আমাকে অমুক সাইকিয়াট্রিস্টের কাছে তুমি নিয়ে চলো। সেই মোতাবেক ওই ডক্টরের কাছে না হলে ডক্টর তার চোখ দেখে বুঝে যায় যে এর মধ্যে ভয় ডর বলতে কিচ্ছু নেই, উল্টো এই বান্দা নিশ্চিত এখানে এসেছে অন্য কোনো মতলবে। তাই সবাইকে বের করে দিয়ে যখন সে জেলারের সাথে একান্তভাবে কথা বলতে থাকে, তখন সে জানতে পারে যে বস ইতিমধ্যে 3 জনকে খেয়ে দিয়েছে। তাই এই মুহূর্তে তার পরিবার হুমকির মুখে। এখন ডক্টর যদি তাকে হেল্প না করে, তাহলে তাকে 4 নম্বর মার্ডারটাও করতে হবে। এমন কড়া লেভেলের হুমকি পেয়ে এই ডাক্তার তত্তর করে তার সব কথা মেনে নিতে রাজি হয়ে যায়। জেলার জানায় তার পরিবারকে এটা বোঝাতে হবে যে তার অনেক বড় একটা মানসিক সমস্যা হয়েছে, যেটা সারানোর জন্য কয়েক সপ্তাহ সবাইকে এখানেই থাকতে হবে, কারণ এখানে থাকলে ভার্মার লোকেরা সহজে তাদের উপরে অ্যাটাক করতে পারবে না। সেই প্ল্যান অনুসারে ডাক্তার তাদেরকে এটা বুঝিয়ে বলার পর সবাই মিলে ওই ক্লিনিকেই থাকতে শুরু করে। তবে স্পাইয়ের মাধ্যমে ভার্মা ঠিকই টিকটিকি লাগিয়ে দেয় তাদের পিছনে, যারা জেলারের গাড়ি ট্রেস করতে থাকে এটা জানার জন্য যে আসলেই তারা কোথায় গেছে। এদিকে জেলার তার পরিবারকে সিস্টেমের মধ্যে রেখে নিজেই বেরিয়ে পড়ে তার আসল মিশনে। এবার তার গন্তব্য হায়দ্রাবাদের এমন এক স্থানে যেটার কথা কেউই ভাবেনি। জেইলার চলে যায় তার পুরাতন এক শিষ্যর কাছে। তবে সেখানে ঢোকার সময় দকিনাথ এসে হেভি পার্ট নিয়ে জানায় যে, ও ভাই থামেন, আমাদের বস আপনার মতন বুড়ার সাথে দেখা করার মুডে নেই। কিন্তু এবার সিনে এন্ট্রি হয় দকিনাথের বস আর জেইলারের একনিষ্ঠ ভক্ত নারাসিমার। যে সোয়াগে তার এন্ট্রি হয় সেটা নাই বললাম, কিন্তু নারাসিমার গুরুকে এভাবে অপমানিত করার কারণে দকিনাথকে সেভাবে ঝুলিয়ে শাস্তি দেওয়া শুরু করে। যদিও বা জেলার তাকে যত অনুরোধ করে তার শাস্তি কমানোর জন্য, ততই ফ্যানের স্পিড নারাসিমা বাড়িয়ে দেয়। হাজার হলেও গুরুকে অপমান করা বলে কথা। আসলে নারাসিমা ছিল হায়দ্রাবাদের বিশাল মাপের এক গ্যাংস্টার। তবে জেলে গিয়ে আমাদের জেলারের সান্নিধ্যে থেকে সে রীতিমতন ভালো হওয়ার পাশাপাশি জেলারের একজন বিগ ফ্যান হয়ে উঠেছে। যাই হোক, এখানে জেলার এসে নারাসিমার কাছে একটা হেল্প চায়। সেটা হলো তার কয়েকজন বেস্ট স্নাইপার লাগবে কোন এক বিশেষ কাজে। এখন এমন গুরু আদেশ পাওয়া মাত্রই নারাসিমা তার আর্মির বেস্ট 4 জন স্নাইপারকে জেলারের হাতে তুলে দিয়ে বলে যে আজ থেকে ইনি হচ্ছে তোমাদের বস, তাই উনি যা করতে বলবে তা অক্ষরে অক্ষরে পালন করবে। এখন এই স্নাইপার দিয়ে জেলার আসলে কি করতে চাচ্ছে সেটা না একটু পরে বলছি। এবার চলো আবার ফিরে যায় সিনু গ্যাং এর ওই মেম্বারটার কাছে। মনে আছে একদিন সিনুকে ভয়েস মেসেজ দিয়ে বলেছিল যে ভার্মা যেভাবে সবাইকে পাগলের মতো মারছে তাতে তাদের কপালেও দুঃখ আছে। এবার সেই ভয়েস মেসেজটাই জেলার তাকে পাঠিয়ে দিয়ে বুঝিয়ে দেয় যে যদি তুই আমার কথায় না চলিস তাহলে এই মেসেজ সোজা চলে যাবে ভার্মার কাছে। এখন এমন গ্যারাকলে পড়ে তো তার গলা দিয়ে ভাত পর্যন্ত নামে না। তাই সে এবার ভার্মার ব্যাপারে মুখ খুলতে থাকে। জেলার তার কাছে জানতে চেয়েছিল যে ভার্মার নেক্সট শিপমেন্টটা কোথায় যাচ্ছে। এখন এক্স্যাক্ট কোথায় যাবে সেটা না জানলেও কোন পথ দিয়ে যেতে পারে সে সেটা তাকে জানিয়ে দেয়। এবার এই রুট জানার পর জেলার বিমলের হাতে একটা মূর্তি তুলে দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখে আর অপেক্ষা করে যে এই মূর্তি দেখে কোনো গাড়ি থামে কিনা। কেননা বিমল সেখানে বলছিল যে ভাই এই মূর্তি গাড়ি থেকে পড়ে গেছে, এখন যেটা ভার্মাদের গাড়ি হবে সে অবশ্যই মূর্তি দেখে থামাবে। আর এটাই আসলে জেলারের মেন প্ল্যান। যাই হোক, বহুক্ষণ পর হঠাৎ একটি গাড়ি এই মূর্তি দেখে থামলে সবাই অ্যালার্ট হয়ে যায় যে এটাই হয়তো ভার্মাদের শিপমেন্টের গাড়ি। ইতিমধ্যে দকিনাথ গাড়ির সাথে আয়রন লক লাগিয়ে দেয় আর এরা বিমলকে কিডন্যাপ করে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু তাদের সামনে যে এক বাঘ বসে আছে সেটা তো তারা জানতো না। ফলে একটু দূরে যেতেই পুরো গাড়ি আয়রন লকের কারণে জেলারের সামনেই উল্টে যায়। তার মানে জেলারের হাতে আছে ভার্মাকে সাইজ করার জন্য এক বিশাল অস্ত্র। তবে এদিকে ভার্মা গন্ধ শুকতে শুকতে ঠিকই হাজির হয়ে যায় ওই হসপিটালে। সেখানে ডাক্তারকে ছবি দেখিয়ে জোর করে জেনে নেয় যে তার ফ্যামিলি কোথায় আছে। এবার পালা তাদের কুচি কুচি করা। তবে তার আগে সে জেলারকে ফোন দিয়ে এই কাটাকাটি লাইভ শো দেখাতে চায়, কিন্তু জেলার এবার তাকে মূর্তির লাইভ দেখিয়ে বলে যে শুধু এই শিপমেন্ট নয়, সামনে যত শিপমেন্ট আছে সব আমি সিজ করে নেব যদি আমার পরিবারের গায়ে একটা আঁচড়ও লাগে। এমন কাহিনী দেখে তো ভার্মার মাথা পুরো ক্র্যাক হয়ে যায়। সে পুরো চেহারা পাল্টে বলতে থাকে, স্যার আমি তো আপনার সাথে মজা করছিলাম, যান এখন থেকে আমি আপনার পরিবারকে আর ডিস্টার্ব করবো না, আর আপনিও দয়া করে আমার ব্যবসায় বাগড়া দিবেন না প্লিজ স্যার, আমার মূর্তিগুলো ফেরত দিন। তবে জেলার জানায় যে এভাবে তাকে হুমকি দেওয়াতে সে বড্ড অপমানিত হয়েছে, তাই তাকে তখনই ক্ষমা করা যাবে যদি সে তার পরিবারের কাছ থেকে 10 টাকা ভিক্ষা চেয়ে নিয়ে আসতে পারে। এখন আর কোনো উপায় না পেয়ে অবশেষে এক পথের ভিখারি সাজতে বাধ্য হয় ভার্মা, আর সে ভিক্ষা করে নেয় 10 টাকা। এবার সেই টাকা নিয়ে সে সোজা দেখা করতে চলে আসে জেলারের সাথে। চিন্তা করো, জেলার তার
তার সোয়াগ দেখিয়ে ভার্মার কার্মা পুরোই ঠুস করে দিল। তবে যাওয়ার সময় ভার্মার চেহারায় বলে দিচ্ছে যে এই অপমানের শোধ সে নিয়েই ছাড়বে। ঠিক সেভাবে সে এবার বিহারের এক খতরনাক গ্যাংকে কল দেয় জেলার ও তার পরিবারকে কেটে কুচি করার। তার কথা হচ্ছে লাশ এমন ছোট ছোট পিস হবে যাতে 10 দিন সময় লাগে পুরো বডি খুঁজতে। ঠিক সেভাবেই এক গভীর রাতে 20 জন দুর্ধর্ষ কিলার চলে আসে জেলারের বাড়িতে। তবে জেলার আগে থেকেই তার টের পেয়ে প্রথমে তার নাতিকে সেফ জায়গায় রেখে আসে, আর পরে তার বউ ও ছেলের বউকে ডাইনিং টেবিলে বসিয়ে বলে, আমি তোমাদেরকে আজ কিছু কথা বলতে চাই। আমার ছেলেকে যারা খুন করেছে আমি তাদের সবাইকে মেরে ফেলেছি, ফলে এখন তারা এসেছে আমাদের মারার জন্য। তাই তোমরা যেভাবে যেখানে আছো তার থেকে এক চুলো নড়বে না। এই সব কথা শুনে প্রথমে তার স্ত্রী কিছু বুঝে উঠতে না পারলেও যখন সে দেখতে পায় ইতিমধ্যে পুরো গ্যাং তাদের বাড়ি ঘিরে নিয়েছে, তখন তারা ভয়ে কাঁপতে শুরু করে। কিন্তু আমাদের জেলারের একই কথা, এক চুল যেন জায়গা থেকে নড়া না হয়। তাহলে কি হতে যাচ্ছে জেলারদের সাথে? এখানে তার স্বামী যে এমন এক ঘুমন্ত বাঘ তা তারা কল্পনাও করতে পারেনি। এবার শুরু হয় আসল খেলা। যেই না কেউ তাদের মারতে আসে ঠিক তখনই ভূতের মতন গুলি এসে তাদের হেডশট দিয়ে দেয়। আসলে জেলার আগে থেকেই তার সাথে আনা ওই স্নাইপারদেরকে বাড়ির বাইরে সেট করে রেখেছিল। এই গুন্ডাদের রক্তে বউ শাশুড়ি ভিজতে শুরু করলে জেলার তাদেরকে টিস্যু দেয় মোছার জন্য। এই সিনটাও কিন্তু মুভির সোয়াগ অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। এভাবে বাকিরা যখন স্নাইপারের উপস্থিতি টের পেয়ে যায় তখন তারা নিজ দিয়ে যেতে থাকে, কিন্তু তাতেও বেশ একটা লাভ হয় না। স্নাইপাররা এতটাই শার্প শুটার ছিল যে সবাইকে টপাটপ খেয়ে দিতে থাকে। এভাবে প্রায় সবগুলো খতম হয়ে গেলে শেষের ব্যক্তি একাই ছুরি নিয়ে জেলারকে মারতে যায়, কিন্তু এবার জেলার নিজেই তার গলা কেটে তাদের কেচ্চা সেখানেই খতম করে। সেই সাথে সাথে জেলার জানায়, এতদিন তোমাদের কাছে আমি যেই মানুষ হয়েছিলাম আজ থেকে আমি আর তা নই। এখন থেকে আমাকে ঠিক এই মোড়েই তোমরা দেখতে পাবে। বুঝতেই পারছো জেলার ফাইনালি তার আসল রূপে অবতীর্ণ হয়ে গেছে।